অভিষেক বন্দ্যোপাধ্যায়, সুমিত রায় যদি গ্রেফতার না হয়, তাহলে বাংলায় কোনোদিন কোনো দুর্নীতি তাহলে বাংলায় হয়নি। এবং সুপ্রিম কোর্ট থেকে রক্ষা কবচ পাওয়ার পরই একদিনের নোটিশে সে চলে এলো ভবানী ভবনে। তো যতক্ষণ তার রক্ষা কবচ ছিল না, তাকে এসটিএফ সিআইডি ধরতে পারলো না। এই ব্যক্তি কতটা গুরুত্বপূর্ণ আপনাদের আমি বলে বোঝাতে পারবো না। মদন মিত্রকে অভিষেক ব্যানার্জি বলেছিলেন, আপনি কি শুভেন্দু অধিকারীকে বলুন আমাকে বাইরে যেতে দেওয়া হোক, আমি রাজনীতি থেকে সরে যাবো। আমি তো বলছি না, মদন মিত্র বলেছে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সব নথি, সব তথ্য, সব কিছু, সব ডিটেলস খাতা সুমিত রায়ের কাছে আছে। আমার সাথে সুমিত রায়ের লাস্ট কথা হয়েছিল 2রা মে 2026, যখন মমতা ব্যানার্জির উপস্থিতিতে অভিষেক ব্যানার্জি আমাকে পূর্ব মেদিনীপুরে কাউন্টিং অবজারভার করেছিল সায়নী ঘোষের সাথে। এই চোখ দেখানো টোক দেখানো আমার মনে হয় সম্পূর্ণ ফালতু কথা। কেউ টাকা নিয়ে বলছে ঘরে ঢুকিয়ে দেবো, কেউ বলছে টাকা না দিলে বাড়িতে ডিম মারবো, পরিবারকে অপমান করবো, বাড়ির থেকে বেরোতে দেবো না। আর সেখানে বিজেপির শীর্ষ নেতৃত্বদের নাম ভাঙিয়ে কাজটা করা হচ্ছে। আমি দায়িত্ব নিয়ে বলছি, শীর্ষ নেতৃত্ব কিছু জানেই না এই ব্যাপারে। মাত্র একদিনের নোটিশ, একদিনের নোটিশে পলাতক সুমিত রায়, খুঁজে পাওয়া যাচ্ছে না সুমিত রায়, এসটিএফ তন্ন তন্ন করে খুঁজছে সুমিত রায়। সুমিত রায়কে দেখতে পেলাম, তার জলে মুখটা ভবানী ভবন। না, আমার তো প্রথমে আজকে একটা আমার এবং বাংলার আপামর জনতার একটা দুর্লভ দর্শন হয়েছে, যাকে 3 মাস ধরে, যেটা আপনি বললেন, তন্ন তন্ন করে সিআইডি এসটিএফ খুঁজছে, তাকে শেষমেশ দেখা গেল। আমি একটা জায়গায় খুব খুশি যে সুমিত রায়কে আমরা দেখতে পেলাম, কারণ এরকমও একটা চিন্তা মানুষের মনে হচ্ছিল যে সুমিত রায়কে হয়তো গায়েব করে দেওয়া হয়েছে, বা সুমিত রায় হয়তো আর বেঁচে নেই, যেটা বাংলার বিরোধী দলনেতাও যে মন্তব্যটি করেছিলেন। কিন্তু সুমিত রায় যথেষ্ট জীবিত আছে, না দেখে তো মনে হচ্ছে সুস্থই আছে। এবার আপনার যে কথাটা বলেন সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা, যে একদিনের নোটিশে সুমিত রায় কি করে এলো? পাঞ্জাব, হরিয়ানা, উত্তরাখণ্ড এইসব জায়গায় যদি সে লুকিয়ে থাকতো, সে কি একদিনের নোটিশে আসতো? তাহলে একদিনের নোটিশে যখন এসছে, তার মানে কলকাতা বা কলকাতার পার্শ্ববর্তী এলাকায় তিনি ছিলেন। তাহলে সিআইডি আর এসটিএফ কি করছিল? এই প্রশ্নটা তো সাধারণ মানুষের মনে উঠবে। আর সুমিত রায় এমন একটা ব্যক্তি যার কাছে বিগত 15 বছরে দার্জিলিং থেকে ডায়মন্ড হারবার যত দুর্নীতি হয়েছে তার সাদা খাতা তার কাছে আছে। মানে তার খাতা তার কাছে আছে। সেই খাতা খুলে দেওয়া মানে তো প্যান্ডোরার বক্স খুলে যাবে। সুমিত রায়ের মালিকের সব তথ্য জনতার সামনে চলে আসবে, মানুষের সামনে চলে আসবে, পুলিশ প্রশাসনের সামনে চলে আসবে। তাহলে একদিনের নোটিশে সুমিত রায়, আমি এটা এই বঙ্গটির মাধ্যমে বাংলার মানুষের কাছে এই ব্যাপারটা রাখছি, সুমিত রায় বারংবার হাইকোর্টে যাচ্ছে, সুমিত রায় বারংবার সুপ্রিম কোর্টে যাচ্ছে, এবং সুপ্রিম কোর্ট থেকে রক্ষা কবচ পাওয়ার পরই একদিনের নোটিশে সে চলে এলো ভবানী ভবনে। তো যতক্ষণ তার রক্ষা কবচ ছিল না, তাকে এসটিএফ সিআইডি ধরতে পারলো না। এই ব্যক্তি কতটা গুরুত্বপূর্ণ আপনাদের আমি বলে বোঝাতে পারবো না। 15 বছর তৃণমূল ক্ষমতায় ছিল, আমি 15 বছর তৃণমূল কংগ্রেস করেছি। আবারও বলছি, ডায়মন্ড হারবার থেকে দার্জিলিং এর যত দুর্নীতির খাতা সুমিত রায়ের কাছে আছে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সব নথি, সব তথ্য, সব কিছু, সব ডিটেলস খাতা সুমিত রায়ের কাছে আছে। এখন তো তিনি ভবানী ভবনে আছেন, এরপর তার রক্ষা কবচের মেয়াদ একদিন শেষ হবে, আবার তার আইনজীবীরা যাবে সুপ্রিম কোর্টে, হাইকোর্টে। তখন যদি সুমিত রায় আবার গায়েব হয়ে যায়, আবার পলাতক হয়ে যায়, বা পুলিশ যদি তাকে আবার না খুঁজে পায়, তখন বাংলার মানুষ কি ভাববে? কি ভাববে? আমরা তো একটা শেষ দেখতে চাইছি। এই যে আমি নিজে তৃণমূলে এতদিন থেকে বলছি যে পাহাড় প্রমাণ দুর্নীতি হয়েছে, কেউ পাহাড় কিনে নিয়েছে, পঞ্চায়েতের প্রধানরা রেঞ্জ রোভার গাড়ি করে ঘুরছে, এক একটা ব্লক সভাপতির বাড়ি দেখলে আচ্ছা 5 স্টার হোটেল ফেল হয়ে যাবে। এগুলো তো বাস্তব সত্য। তো যে দুর্নীতির খাতা যে ব্যক্তির কাছে আছে, তাকে খুঁজে পাচ্ছে না। রক্ষা কবচ পাওয়ার পরে একদিনে তিনি শটাং করে ভবানী ভবনে হাজিরা দিচ্ছেন, আর রক্ষা কবচ না থাকলে তিনি যদি আবার ফেরার হয়ে যান, তাহলে কি ভাববো বলুন তো? কি ভাববো? এই প্রশ্নটা আমি বাংলার মানুষের কাছে বঙ্গ টিভির মাধ্যমে রাখলাম। দাদা, সব মামলায় তো রক্ষা কবচ হয়নি, স্পেসিফিক একটা দুটো মামলার ক্ষেত্রে রক্ষা কবচ পাওয়া গেছে। ভুরি ভুরি অভিযোগ, ভুরি ভুরি এফআইআর রয়েছে সুমিত বন্দ্যোপাধ্যায়ের নামে, তার বস সাহেব অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে। রক্ষা কবচ দেওয়ার কতদিন? আজই কি? আমি না, বিশ্বাস করুন, এই ব্যাপারটায় আমি
আমার মতো এরকম কোটি কোটি মানুষ বাংলার হয়রান হয়ে যাচ্ছে এই খেলা দেখার জন্য। এ একটা আজব তামাশা চলছে বাংলায় এই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে। রোজ দৈনন্দিন একটা করে এফআইআর হচ্ছে, যে এফআইআর গুলো হচ্ছে অত্যন্ত গুরুতর অভিযোগ, সেগুলো কোথাও তোলাবাজি, কোথাও কাটমানি, কোথাও সরকারি খাস জমি 200-250 কোটি টাকায় বিক্রি করে দেয়া, কোথাও চাকরি বিক্রি, কোথাও গরু, কয়লা, বাড়ি চুরির অভিযোগ। এগুলো তো কিছু হালকা অভিযোগ নয়। তারপরে বাংলার মানুষ কি দেখছে? এফআইআর হচ্ছে, নোটিশ সার্ভ করা হচ্ছে, হাজিরার নির্দেশ হচ্ছে, বারংবার এনাদের আইনজীবী, তাদের সাংবিধানিক অধিকার আছে, হাইকোর্টে যাচ্ছে, সুপ্রিম কোর্টে যাচ্ছে, কোথাও রক্ষা কবচ হচ্ছে, কোথাও রক্ষা কবচ হচ্ছে না, এই অবধি নাটক চলছে। আমাদের একটাই প্রশ্ন, যদি তার বিরুদ্ধে যে গুরুতর অভিযোগগুলো আছে সুমিত রায় বা তার মালিকের বিরুদ্ধে, হয় পুলিশ প্রশাসন সঠিক তদন্ত করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিক, তাদের অ্যারেস্ট করুক, আর যদি না থাকে তাহলে এই তামাশা বন্ধ করে দিন। আপনার সাথে সুমিত রায়ের লাস্ট কথা কবে হয়েছে? আমার সাথে সুমিত রায়ের লাস্ট কথা হয়েছিল 2রা মে 2026, যখন মমতা ব্যানার্জির উপস্থিতিতে অভিষেক ব্যানার্জি আমাকে পূর্ব মেদিনীপুরে কাউন্টিং অবজারভার করেছিল সায়নী ঘোষের সাথে। তখন আমার লাস্ট সুমিত রায়ের সাথে কথা হয়েছিল যে আমি আর সায়নী যাচ্ছি পূর্ব মেদিনীপুরে, লোকাল ছেলেপিলেদের বলে দেয়া, তাদের সাথে মিটিং করা, যারা বিধায়ক প্রার্থী ছিল পূর্ব মেদিনীপুরে তাদের সাথে দেখা করা, তাদের সাথে একটা মিটিং করা, যারা কাউন্টিং বুথে বসবে তাদেরকে একটা প্রশিক্ষণ দেওয়া। 2রা মে 2026, এই তো আমার ফোন। পুলিশ তদন্ত করছে তো, সিআইডি সিবিআই তদন্ত করছে তো, যাচাই করে নিতে পারে, কোনো আপত্তি নেই তো। আমাকে তো ট্যাগ করা হয়েছিল ওই ডিজে মামলায় সাক্ষী হিসেবে, আমি তো গেছি, সাক্ষী দিয়েছি, যা বক্তব্য রাখার সিআইডির সামনে ভিডিও ক্যামেরায় বক্তব্য রেখেছি। আমার রক্ষা তো কবচ যে লুকোচুরি দেওয়া কিছু- হয়েছে সুমিত রায়কে শর্ত সাপেক্ষ, তদন্তে কিন্তু সহযোগিতা করতে হবে। আপনি মনে করছেন যে সুমিত রায় পুঙ্খানুপুঙ্খ ভাবে সহযোগিতা করবে? বসের নাম বলবে? সেটা তো সুমিত রায়ের ব্যক্তিগত ব্যাপার, আর সিআইডি বা এসটিএফ কিভাবে তদন্ত করছে তাদের উপর। দুরকম ব্যাপার থাকে, এক হচ্ছে আপনি সত্যের সন্ধানে তদন্ত করছেন, আর এক হচ্ছে আপনি তদন্তের স্বার্থে তদন্ত করছেন। কোনটা তো আমরা বলতে পারবো না। আজকে 8ই অগাস্ট আমাদের ভেতর থেকে শরীর নড়ে গেছিল অভয়া কাণ্ডে, হ্যাঁ কি না? আপনিও হয়তো রাস্তায় ছিলেন প্রতিবাদে। এখনো কিন্তু অভয়ার বিচার সম্পূর্ণ হয়নি। কোর্টে আপনারা দেখছেন কি হচ্ছে। আমি তো চাই এর একটা শেষ হোক কোথাও রে ভাই, শেষ হোক না, হয় অ্যারেস্ট করো নইলে ছেড়ে দাও, আর এফআইআর করার দরকার নেই। আজকে আপনি একটা কথা বলুন তো, যারা 8 লাখ থেকে 8 কোটি অব্দি দুর্নীতি করেছে তৃণমূলে, তারা ডিম খাচ্ছে, তারা অ্যারেস্ট হচ্ছে, তাদের কোমরে দড়ি পরিয়ে ঘোরানো হচ্ছে, তাদের রাস্তায় খালি পায়ে ঘোরাচ্ছে পুলিশ। আর যারা 800 কোটির দুর্নীতি করেছে তাদের পেছনে শুধু হাজিরা হাজিরা খেলা চলছে, পুলিশ কেস খেলা চলছে, আর খুঁজে পাচ্ছি না বলা হচ্ছে। এটা তো মানুষকে তো মিথ্যে কথা বলে লাভ নেই। এই পরিবর্তন বাংলায় দরকার ছিল। যে নতুন সরকার এসছে ইতিবাচক কাজ করছে, শুভেন্দু অধিকারী ফাটিয়ে কাজ করছে, মানুষের স্বার্থে, বাংলার স্বার্থে কাজ হচ্ছে। কিন্তু যারা 15 বছর ধরে বাংলাকে চিট করেছে, বাংলাকে বেচে দিয়েছে, যদি মাথারা যারা 8,000 কোটির দুর্নীতি করেছে তারা যদি সাজা না পায়, চুনোপুটিদের আপনি জেলে ঢোকাচ্ছেন, ডিম থেরাপি দিচ্ছেন, কোমরে দড়ি পরিয়ে ঘোরাচ্ছেন, তাদের সামাজিক সম্মানে নষ্ট করছেন, লাভটা কি হচ্ছে? আর একটা প্রশ্ন, অপর প্রান্তে অভিষেক বন্দ্যোপাধ্যায় মরিয়া হয়ে উঠেছেন, একেবারে চোখের চিকিৎসা করাবেন বলে বিদেশ যাওয়ার জন্য। বলছি, হাইকোর্ট থেকে সৌগত ভট্টাচার্যের যে বেঞ্চ তো বলেই দিলেন, বিষয়টি রফাদফা করে দিলেন, হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ করে আবারও সুপ্রিম কোর্টে চলে গেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, শুধুমাত্র চোখের চিকিৎসা। দেখুন, এর বিদেশ অনেকগুলো উত্তর আছে, আমি এক এক করে বলছি আপনার ক্যামেরায়। প্রথম কথা হচ্ছে, এই চোখ দেখানো আমার মনে হয় সম্পূর্ণ ফালতু কথা। এই এত মানসিক চাপ থেকে তিনি কিছুদিন নিস্তার পেতে চাইছেন, তিনি ফুটে যেতে চাইছেন, পরিষ্কার বাংলা, গোদা বাংলা ভাষায় বলছি, তিনি পালিয়ে যেতে চাইছেন কিছুদিনের জন্য বাংলা ছেড়ে বা ভারতবর্ষ ছেড়ে। কারণ নাম্বার 1 পয়েন্ট, মদনী মিত্র তিনি তো প্রকাশ্যে বলে দিয়েছেন। মদন মিত্রকে অভিষেক ব্যানার্জি বলেছিলেন, আপনি গিয়ে শুভেন্দু অধিকারীকে বলুন আমাকে বাইরে যেতে দেওয়া হোক, আমি রাজনীতি থেকে সরে যাবো। আমি তো বলছি না, মদন মিত্র বলেছে। নাম্বার 1 পয়েন্ট। নাম্বার 2 পয়েন্ট,
হাইকোর্ট বলেছে এসএসকেএম এ একটা বোর্ড গঠন হবে, বোর্ড যদি বলে যে আপনার সত্যি এরকম অবস্থা, আপনি বাইরে চিকিৎসা করাতে যেতেই হবে আপনাকে, তাহলে আপনি যাবেন। তো সেই এসএসকেএম তো প্রাক্তন বাংলার মুখ্যমন্ত্রী তার পিসি বলেছে ভারতবর্ষের শ্রেষ্ঠ হাসপাতাল, তাহলে তিনি তার পিসিকে স্বাস্থ্যমন্ত্রী হিসেবে বা মুখ্যমন্ত্রী হিসেবে কোনো নম্বর দেন না। 2 নাম্বার 3, তার ডাক্তার কোথায়? আমেরিকায় বসে আছে, সে বিশ্বমানের ডাক্তার, তার থেকে বড় ডাক্তার হয় না। অভিষেক ব্যানার্জির কাছে তো চার্টার্ড প্লেন আছে, ডাক্তারকে নিয়ে চলে আসুক বা কলকাতায়, সে ডাক্তারকে আনছে না কেন আমেরিকার থেকে? চতুর্থ পয়েন্ট, অভিষেক ব্যানার্জি সেবাশ্রয় করেছে, গভর্নমেন্টের স্বাস্থ্য পরিষেবার বিরুদ্ধে গিয়ে একটা প্যারালাল অ্যাডমিনিস্ট্রেশন চালিয়েছিল অভিষেক ব্যানার্জি, যার নাম সেবাশ্রয়, যার নন্দীগ্রাম 1 নম্বর ব্লকের ইনচার্জ আমিও ছিলাম। সেখানে চোখের ডাক্তাররা ছিল, চোখের ডাক্তাররা এসেছিল, সাধারণ মানুষের চোখের চিকিৎসা হচ্ছে, সাধারণ মানুষকে বিনামূল্যে চশমাও দেওয়া হয়েছে। সেই চোখের ডাক্তারদের দিয়ে তার নিজের মস্তিষ্ক প্রসূত প্রকল্প সেবাশ্রয় তিনি নিজের চিকিৎসা করাচ্ছেন না কেন? দেখুন, আপনি যদি না স্বাভাবিক মানুষ হিসেবে যদি লজিক্যালি ব্যাপারটা দেখতে চান, আপনার কোনো হিসেব মিলবে না। এই চোখ দেখানোর জন্য বারবার সুপ্রিম কোর্ট, হাইকোর্ট, এতে আপনার কোনো হিসেব মিলবে না। তিনি তো একজন সাংসদ, সারা ভারতবর্ষের 594 জন সাংসদ এমসে চিকিৎসা করে, তিনি এমসেও যাবেন না? তিনি কি মঙ্গল গ্রহের প্রাণী? তো আমার এই লজিক্যালি দেখতে গেলে আপনি কোনো উত্তর পাবেন না, লজিক্যালি এর কোনো আপনার মাথায় ঢুকবে না কেন উনি এত মানে পাগলের মতো পাগল হয়ে গেছেন বাইরে যাও বিদেশে চিকিৎসার জন্য। আসল মোদ্দা কথা যদি লজিক্যাল উত্তর হয়, তাহলে তিনি এই ইডি, সিবিআই, সিআইডি, এসটিএফ এটাই হেনস্থা হয়ে গেছে, বাড়ির বাইরে গেলে ডিম খাচ্ছে, রোজ শুধু এই গলি থেকে ও গলি দিদির বাড়িতে মিটিং ছাড়া তার কোনো কাজ নেই। তাই তিনি কিছুদিনের জন্য ফুটে যেতে চান অভিষেক বাংলা থেকে বন্দ্যোপাধ্যায়, ভারত। সুমিত রায় গ্রেফতার হবে? যদি অভিষেক ব্যানার্জি আর সুমিত রায় গ্রেফতার না হয়, তাহলে আগামী দিন ভারতীয় জনতা পার্টি, যাদের সরকার চলছে বাংলায়, তারা বলতে পারবেন না আর বাংলায় দুর্নীতি হয়েছে। অভিষেক বন্দ্যোপাধ্যায়, সুমিত রায় যদি গ্রেফতার না হয়, তাহলে বাংলায় কোনোদিন কোনো গরু চুরি হয়নি, কয়লা চুরি হয়নি, বালি চুরি হয়নি, স্টোনচিট চুরি হয়নি, মাটি চুরি হয়নি, চা বাগান থেকে টাকা ওঠেনি, সেবাশ্রয়ের নামে কাউকে ধমকি চমকি দিয়ে টাকা ওঠায়নি, কোনো চাকরি বিক্রি হয়নি, কোনো সরকারের খাস জমি প্লট করে বিক্রি হয়নি, কোনো দুর্নীতি তাহলে বাংলায় হয়নি। লিপস এন্ড বাউন্স, এগুলো তাহলে ভুয়ো কথা এগুলো। যদি সুমিত রায়, অভিষেক ব্যানার্জি গ্রেফতার না হয়, তার মানে কোনো দুর্নীতি বাংলায় হয়নি, আর বাংলার শাসক দল কিন্তু এটা বলতেও পারবে না। কারণ আজকে আপনি একটা কথা, আমি বাংলার দর্শককে এই প্রশ্নটা করছি আপনার চ্যানেলের মাধ্যমে, ওনাদের নামে যে গুরুতর অভিযোগগুলো আছে, তার 1% অভিযোগ যদি প্রাক্তন সরকারের জাতীয় মুখপাত্র রিজু দত্তের উপরে থাকতো, এতক্ষণে তো আমি প্রেসিডেন্সি জেলে থাকতাম, হ্যাঁ কি না? তাহলে এনারা গ্রেফতার হচ্ছেন না কেন? জানি না, হয় না তো কোনো তথ্য প্রমাণ নেই বা কিছু নেই, বা কোনো বড় মাপের খেলা আছে যেটা আমরা জানি। তোলাবাজি সম্পর্কে যেটা একটা মন্তব্য চালাচালি চলছে, বিতর্ক চলছে, সেটা নিয়ে কি বলবেন? দেখুন, তোলাবাজি নিয়ে আমার কিছু বলার অপেক্ষা রাখে না। শাসক দলের যিনি সভাপতি শ্রমিক বাবু এটা প্রকাশ্যে বলেছেন, শাসক দলের মন্ত্রী দিলীপ দা এটা প্রকাশ্যে বলেছেন। আর হ্যাঁ, এটা তোলাবাজি হচ্ছে, আর কিছু জায়গায় এমন ভাবে হচ্ছে, আমি আর বিধানসভার নামগুলো বলে কাউকে লজ্জিত করতে চাই না, সেখানে মনে হচ্ছে যে বিজেপির এটা প্রথম আর শেষবার। এমন ভাবে চলছে, সারা বাংলা জুড়ে একটা বিচার সভা চলছে, কেউ টাকা নিয়ে বলছে ঘরে ঢুকিয়ে দেবো, কেউ বলছে টাকা না দিলে বাড়িতে ডিম মারবো, পরিবারকে অপমান করবো, বাড়ির থেকে বেরোতে দেবো না। আর সেখানে বিজেপির শীর্ষ নেতৃত্বদের নাম ভাঙিয়ে কাজটা করা হচ্ছে। আমি দায়িত্ব নিয়ে বলছি, শীর্ষ নেতৃত্ব কিছু জানেই না এই ব্যাপারে। কিন্তু প্রবলেমটা কি হয়েছে জানেন? নিচু স্তরে, তার মধ্যে অধিকাংশই যারা 4 তারিখের পর স্বঘোষিত আবির লাগিয়ে বিজেপি হয়ে গেছে, তৃণমূলের এইসব চোটচোট্টা বদমাশগুলো। কিন্তু ফ্যাক্টরটা হচ্ছে, এখানে মানুষের কাছে কিন্তু খুব খারাপ মেসেজ যাচ্ছে, কারণ এরা এই দুর্নীতিটা করছে, এই তোলাবাজি কাটমানিটা করছে কিন্তু বিজেপির শীর্ষ নেতৃত্বের নাম নিয়ে। কেউ শ্রমিক বাবুর নাম নিচ্ছে, কেউ শুভেন্দু বাবুর নাম নিচ্ছে, কেউ সুকান্ত বাবুর নাম নিচ্ছে, কেউ দিলীপ বাবুর নাম নিচ্ছে। আর সাধারণ মানুষের কাছে কিন্তু অত্যন্ত খারাপ মেসেজ যাচ্ছে। আমার দৃঢ় বিশ্বাস, বিজেপির 22টা রাজ্যে সরকার আছে, তারা জানে কিভাবে সরকার চালাতে। ইতিমধ্যেই তারা অনেকজনকে সাসপেন্ড করেছে, অনেকজনকে শোকজ করেছে, আরো কড়া হাতে দমন করতে হবে। এর প্র্যাকটিক্যাল প্রবলেমটা আমি আপনাকে বলি, যেটা আপনার দর্শকরা বুঝবে। ধরুন, একটা বিজেপির কর্মী, সে এতদিন ধরে মার খেয়েছে, জেল গেছে, তৃণমূলের হাতে হেনস্থা হয়েছে, সে দেখেছে তার সামনে একটা
পাতি পেঁচো মাতাল যে বাংলা খায় তৃণমূলের নেতা, সে 2 তলা বাড়ি বানিয়ে নিয়েছে। এবার সে দেখছে আমার সরকার ক্ষমতা এসছে, আমি একটা ফ্ল্যাট বানাবো না? কিন্তু এটা তো বিজেপির মতাদর্শ বা আদর্শের সাথে মেল খায় না। আর দ্বিতীয়, এইটার পরিবর্তনটা করার জন্যই তো বাংলার মানুষ ভোট দিয়েছে। এখন যদি বিজেপি নিচুতলার কর্মীরা বা ক্যাডাররা এই ভুলটা করে, তাহলে বাংলার মানুষের কাছে একটা অত্যন্ত বাজে মেসেজ যাবে, এবং সেটা যাচ্ছে। আর বিজেপির কিছু বড় বড় নেতারাও এর মধ্যে, মানে তাদের নাম শুনতে পাচ্ছি আমি, কোনো তথ্য প্রমাণ তো নেই, মানে এমন একটা প্রতিক্রিয়া, এমন একটা আচরণ, যেন এটাই প্রথমবার, এটাই শেষবার। আমি তাদেরকে উদ্দেশ্যে বলতে চাই, আমি তো বিজেপি করি না, বিজেপি যা কাজ করছে মানুষের জন্য, বাংলাকে পরিবর্তন করার জন্য মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী যা কাজ করছে, বিজেপি বাংলার রাজনৈতিক ইতিহাস দেখলে মিনিমাম 15 থেকে 20 বছর থাকবে। তো এত তাড়াহুড়ো করার কোনো কারণ নেই। অতি তাড়াতাড়ি খেলে কিন্তু পেট খারাপ হয়, বদহজম হয়, বমি হয়ে যায়। অল্প অল্প করে আস্তে আস্তে খেলে শরীর ভালো থাকে।